গুড মর্নিং। সবার আগে আমি যেটা জিজ্ঞেস করব সেটা হচ্ছে যে মানে ইকোলজি ক্লাসটা কেমন মানে লাগছে বা হাউ ইজ ইট? ভালো স্যার। আচ্ছা, মানে কোনো মেজর ফিডব্যাক, কোনো চেঞ্জেস আনার দরকার আছে বা মানে কোনো ইমপ্রুভমেন্ট দরকার আছে কিনা? না দাদা, ঠিকই লাগছে তো আমার। আচ্ছা, আমারও ঠিকই লাগছে। ওকে। আচ্ছা, যারা নতুন জয়েন করেছিস তারা একটু নিজেদেরকে ইন্ট্রোডিউস কর। আই থিঙ্ক পৌলমীকে দিয়ে শুরু করি। পৌলমী। আচ্ছা, জানি না, ওর কিছু হয়তো প্রবলেম হচ্ছে। আহ, ঠিক আছে, বিপাশা, তুই বল, মানে হ্যাঁ নিজেকে দাদা। ইন্ট্রোডিউস কর। হ্যাঁ, হ্যাঁ। হ্যালো সবাইকে, আমি বিপাশা আজকে থেকে জয়েন করলাম। দেখি দাদার সাথে দাদা থেকে পড়ে আশা করি ভালোই হবে। যেই জায়গাগুলোতে ডাউটস আছে কালকে দাদার সাথে কথা হয়েছে, আশা করছি সেই জায়গাগুলো এবার রিজলভ হয়ে যাবে। আর সবাইকে গুড মর্নিং। আচ্ছা, আর বিপাশার সাথে আরেকজন জয়েন করেছে, অর্ণব, আই গেস। হ্যাঁ, হ্যাঁ। হ্যাঁ, হ্যাঁ দাদা, হ্যাঁ। আমি অর্ণব সরকার। আমিও আজ থেকে জয়েন করলাম, হুম। দেখা যাক। আচ্ছা, তথাগত, তুই একটু মানে ইন্ট্রোডিউস কর ফর দ্য সেক অফ এভরিওয়ান। না, আমি তোকে ভালোভাবেই চিনি, বাট স্টিল। তথাগত তো জয়েন করলো। তথাগত একটু মাইক্রোফোনটা অন কর। আমি জানি না মাইক্রোফোনে কোনো প্রবলেম হচ্ছে কিনা। পৌলমী আর তথাগত, তোদের যদি মাইক্রোফোনে কোনো প্রবলেম থাকে তাহলে একটু লিখে জানা। না না, প্রবলেম নেই, শুনতে পাচ্ছে। হ্যাঁ, আচ্ছা, তো একটু ইন্ট্রোডিউস কর নিজেকে। আচ্ছা, আমি হচ্ছি 2018 পাস আউট, এমএসসি মেডিকেল মাইক্রোবায়োলজি। আর আপাতত নাইসের একটা প্রজেক্টে আছি। কার আন্ডারে আছিস? শান্তা দত্ত। আচ্ছা, ঠিক আছে। তথাগত, তুই যদি মাইক্রোফোনটা একটু অন করিস তাহলে ভালো হয়। যদি কোনো প্রবলেম থাকে তাহলে একটু লিখে জানাস। আচ্ছা, ঠিক আছে, আমি শুরু করছি। সেটা হচ্ছে যে আমি ইমিউনোলজি শুরু করছি আজ থেকে। এবার ইমিউনোলজি মানে অনেক রকমভাবে পড়া যায়, ঠিক আছে? আচ্ছা, একটা মিনিট। ঠিক আছে। সো ইমিউনোলজি অনেক অ্যাঙ্গেল থেকে শুরু করা যায়, এবং পারহ্যাপস দ্যার ইজ নো পারফেক্ট অ্যাঙ্গেল। মানে অনেকে অনেকভাবে শুরু করে, কেউ অ্যান্টিবডি দিয়ে শুরু করে, কেউ এমএইচসি দিয়ে শুরু করে, কেউ ইমিউনোলজি রিলেটেড যে সেলস তা সেটা দিয়ে শুরু করে। ওকে,
সো তথাগত তুই যদি ফোন থেকে অন থাকিস তাহলে তো কোনো প্রবলেম হওয়ার কথা নয়। আর তুই যদি কোনো হেডফোন ইউজ করিস তাহলে সেটা যদি, আচ্ছা ল্যাপটপ থেকে অন আছিস, সো তুই কি হেডফোন ইউজ করছিস? হ্যাঁ, তা হেডফোনটা আই থিঙ্ক কম্পেটেবল নয়। তুই হেডফোনটা বাদ দিয়ে মানে ডাইরেক্ট স্পিকারে কথা বল। অনেক সময় হেডফোন কম্পেটেবল হয় না। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে, নেক্সট দিন তাহলে তোর ইন্ট্রোটা হয়ে যাবে। আপাতত যেটা কন্টিনিউ করছিলাম সেটা হচ্ছে যে, হ্যাঁ, তো অনেকে ইমিউনোলজি রিলেটেড যে সেলস সেটা দিয়ে শুরু করে। তো আমি মোটামুটি যেটা এতদিন ধরে নিজে পড়ে বা পড়িয়ে যেটা বুঝেছি সেটা হচ্ছে যে যদি আমি অ্যান্টিজেন এমএইচসি কমপ্লেক্স দিয়ে শুরু করি তাহলে সেটা আমার পক্ষে এবং স্টুডেন্টসদের যাদের আমি পড়িয়েছি তাদের পক্ষেও বেটার হয় ফর ফার্দার আন্ডারস্ট্যান্ডিং। ঠিক আছে, এবার ইমিউনোলজি কে এর আগে মোটামুটি খুব ভালো যদি নাও পড়ে থাকিস, মোটামুটি পড়েছিস, বা কে একদমই পড়িসনি, কার ইজি লাগে কার ডিফিকাল্ট লাগে, এগুলো একটু বল। আমি ইমিউনোলজি পড়েছি আর আমার ইমিউনোলজি খুব ভালোই লাগে। আচ্ছা, আর বাকিরা কার কার ভালো লাগে বা মোটামুটি কনফিডেন্ট ইমিউনোলজিতে? হ্যালো। হ্যাঁ, হ্যাঁ, ইমিউনোলজিটা সবসময় ভালো লাগে, মানে ইমিউনোলজি আর কি কমফর্ট জোন আর কি ইমিউনোলজিটা। আচ্ছা, বাকিদের কি ডিফিকাল্ট লাগে? না লাগলে বলতেই পারিস, অনেকেরই ইমিউনোলজি ডিফিকাল্ট লাগে, কারণ অনেক সেল, অনেক মানে কেমিক্যালস, অনেক কিছু মনে রাখতে হয়। ইমিউনোলজি অ্যাজ সাচ ডিফিকাল্ট লাগে না, ভালোই লাগে, কিন্তু মাঝে মাঝে কিছু জিনিস যেমন লং টাইমে কিছু কয়েক মাস না পড়া হলে মাঝে মাঝে অনেক কিছুই যেন বেশি একটু ভুলে যাই মনে হয় ইমিউনোলজি ইনফরমেশনগুলো, তাই তো? ইনফরমেশন গুলো। হুম তো সেটা একটা মাঝে মাঝে মনে হয়, নাহলে পড়তে খুবই ইন্টারেস্টিং লাগে, আর জিনিসগুলো যখন ব্রাশ আপ করা হয় তারপরেও জিনিসটা খুব স্মুথ এগোয়। হুম ওকে, আচ্ছা জাগৃতি কিছু বলছিলি আই গেস। মানে ভালোই লাগে, ওটাই বলছিলাম। আর ভুলে যাই ওই ভিডি যে রিকম্বিনেশন, এই পার্টগুলো টাফ লাগে একটু। হুম, ভিডি যেটা অতটাও ইম্পর্টেন্ট নয় ফর এক্সাম পারপাসেস, অ্যাটলিস্ট নেট বা ডিবিটির জন্য অতটা ইম্পর্টেন্ট নয়। দু একটা জায়গা থেকে কোশ্চেন আসে, বাট সেটা আমি বলে দেবো। আচ্ছা, আমার যেটা মনে হয় ইমিউনোলজি অবভিয়াসলি খুবই ইন্টারেস্টিং, এবং ইমিউনোলজি অ্যাকচুয়ালি ইজি। মানে যদি কারো টাফ লাগে তোদের মধ্যে, তাহলে সেটা আমি বলবো যে এটাকে টাফ করে দেখিস না, জিনিসটা খুবই ইজি। হ্যাঁ, হয়তো অনেক কিছু আছে, অনেক ইন্টারাকশনস আছে, অনেক সাইটোকাইন্স, অনেক কমপ্লিমেন্ট সিস্টেম, অনেক কিছু আছে, কিন্তু সেগুলো সবই কিন্তু একটার একটার সঙ্গে ইন্টারকানেক্টেড। সেই কানেকশনসগুলোকে ভালো করে বুঝতে হবে। দেন ইনফরমেশন বারবার পড়লে অবভিয়াসলি মনে থাকে, বাট ওই ফান্ডামেন্টালসগুলো কিন্তু সবার আগে বুঝে নিতে হবে। ঠিক আছে, এবার যদি আমি একটা খুব সিম্পলিফাইড ওয়েতে ইমিউনোলজিকে দেখি, সেটা হচ্ছে যে ইমিউনোলজি স্টার্টস উইথ অ্যান্টিজেন। ঠিক আছে, মানে যেরকম ব্যাটম্যানের লাস্ট তে কমিকে বলেছিল না যে জোকার না থাকলে ব্যাটম্যান থাকবে না, সেরকমই অ্যান্টিজেন না থাকলে আমাদের ইমিউন সিস্টেমের কোনো ভ্যালু নেই। ঠিক আছে,
যতক্ষণ অ্যান্টিজেন আছে ততক্ষণই কিন্তু আমাদের ইমিউন সিস্টেমের ভ্যালু আছে। ওকে, তো দে অ্যাকচুয়ালি কোএক্সিস্ট অ্যান্ড দে কোইভলভ। ওকে, এবার ব্যাপারটা হচ্ছে যে মানে ইমিউনোলজির ক্ষেত্রে যখনই আমরা কিছু পড়তে যাব তখন কিন্তু আমাদের ইমিউন সিস্টেমের সাথে সাথে অ্যান্টিজেনকেও কিন্তু বুঝতে হবে যে অ্যান্টিজেন কেমন হয় বা অ্যান্টিজেন কীরকম হলে তার সঙ্গে মানে আমাদের ইমিউন সিস্টেমের কী রিলেশন হতে পারে। এবং এটা জাস্ট আমি ফর বেসিক আন্ডারস্ট্যান্ডিং বলছি না, এই জিনিসগুলো থেকে কিন্তু কোশ্চেনও আসে। ঠিক আছে, এবার খুব বেসিক ফ্লো চার্টে আমি যদি বলি, অলদো কিছু জিনিস আমি এই ক্ষেত্রে বাদ দিতে হবে সেক্ষেত্রে মানে এই ফ্লো চার্টটাতে, বাট খুব বেসিক ওয়েতে অ্যান্টিজেন আমাদের বডিতে যখন ঢোকে তখন কিছু আমাদের ইমিউন সেলস আছে যারা অ্যান্টিজেন প্রেজেন্টিং সেলস, মানে তারা অ্যান্টিজেনকে প্রেজেন্ট করে। ঠিক আছে, তো তারা কি করে, তারা অ্যান্টিজেনটাকে এনগালফ করে, সেটাকে ছোট ছোট পার্টসে ভেঙে দেয় এবং ভেঙে এমএইচসি বলে একটা মলিকিউলের সাথে ওটাকে সেল সারফেসে এক্সপ্রেস করে। এমএইচসিটা হচ্ছে প্লেটের মতো, মানে আমরা যখন প্লেটে খাবার সাজিয়ে দিই সেই রকমই এমএইচসিটা হচ্ছে একটা প্লেট যেখানে অ্যান্টিজেনটাকে সাজানো হয়, সাজিয়ে সেল তার সারফেসে মানে ডিসপ্লে করে। তারপরে সেগুলোকে কিছু সেল, যাদেরকে আমরা টি সেল বলি, সো টি লিম্ফোসাইটস, তারা রেকগনাইজ করে। তারা ফার্দার এবার দু রকম টি সেল অ্যাক্টিভেটেড হতে পারে। আমি এখানে ক্লাস 2 এর কথাই আগে যদি বলি, ক্লাস 2 যদি অ্যাক্টিভেটেড হয় দেন সেটা বি সেলকে অ্যাক্টিভেট করে, বি সেলকে অ্যাক্টিভেট করলে সেটা প্লাজমা সেলে কনভার্টেড হয়, প্লাজমা সেল থেকে অ্যান্টিবডি সিক্রেট হয় এবং ফাইনালি অ্যান্টিবডি গিয়ে অ্যান্টিজেন্সকে নিউট্রিলাইজ করে, অপসোনাইজ করে, আরও বিভিন্ন রকমের কাজকর্ম করে। এইটা হচ্ছে একটা খুব বেসিক একটা ফ্লো চার্ট, অ্যান্টিজেন টু অ্যান্টিবডি প্রোডাকশন। এবার এর মধ্যেই বিভিন্ন রকম ডিটেলস ইন্ট্রোডিউস করা হয়। ঠিক আছে, সো আমরা আজকে শুরু করব হচ্ছে এমএইচসি কমপ্লেক্স দিয়ে। এবার এমএইচসির কথা যখনই আসবে তখনই অ্যান্টিজেনের কথাও আসবে। এবার এমএইচসি জিনিসটা কি, মানে ফুল ফর্ম হচ্ছে মেজর হিস্টোকম্প্যাটিবিলিটি কমপ্লেক্স। ঠিক আছে, তো প্রথমত যারা ইমিউনোলজি এর আগে পড়েছিস তাদেরকে আমি একটু জিজ্ঞেস করছি যে এটাকে মেজর কেন বলে। মানে এই মেজর কথাটা এলো কেন? কারণ কিনা অ্যান্টিজেনটা যদি এই মেজর হিস্টোকম্প্যাটিবল মানে এপিসি সেলের সাথে বাইন্ড করে এমএইচসির কাছে না যায় তাহলে এমএইচসি তো ওটাকে রেকগনাইজ করতে পারবে না। মানে যে কোনো না। অ্যান্টিজেন অ্যান্টিবডি রিঅ্যাকশনের জন্য এমএইচসি সেলটাকে সব ক্ষেত্রেই লাগে, কারণ কিনা নাহলে তো অ্যান্টিজেন রেকগনাইজ করতে পারবে না সেই জন্য। আর এটা হচ্ছে একদম স্পেসিফিক টু ওয়ান পার্টিকুলার স্পিসিস, মানে হিউম্যানদের জন্য এটা। হ্যাঁ সেটা ঠিক আছে, না সেটা সেলফ নন সেলফ আমি পরে আসছি। আচ্ছা তোরা একটা প্রেজেন্টেশন মানে প্রেজেন্টেশন ইন সেন্স একটা পিডিএফ দেখতে পাচ্ছিস আই গেস? হ্যাঁ দাদা দেখতে পাচ্ছি। ওকে ঠিক আছে। না আমি যেটা জানতে চাচ্ছি সেটা হচ্ছে মেজর কেন বলে, মানে তাহলে মাইনার কে? অবভিয়াসলি যখন মেজর কথাটা আসছে তখন তো কাউকে মাইনার থাকতে হবে। মানে পৌলমি তুই যেটা বললি সেটা হিস্টো কম্প্যাটিবিলিটির কথাটা বললি মেনলি। স্যার বিকজ আরো অনেক অ্যান্টিজেন প্রেজেন্টিং সেলস আছে তাই জন্য কি? অ্যান্টিজেন প্রেজেন্টিং সেলস আমাদের বডিতে 3টেই আছে, সেটা আমি আসছি কি কি। হ্যাঁ তো মানে প্রফেশনাল অ্যান্টিজেন প্রেজেন্টিং সেলস। হ্যাঁ তো তাই জন্য এমএইচসি কে মেজর বলছে বিকজ এমএইচসি ইজ দ্য মেজর অ্যান্টিজেন প্রেজেন্টিং সেল। না অ্যাকচুয়ালি যখন এই জিন্সগুলোকে ডিসকভার করা হয়েছিল তখন এরকম দুটো, এক মিনিট কেউ একটা জয়েন করছে। আচ্ছা গুড মর্নিং সঞ্চারী। মর্নিং। হ্যাঁ সঞ্চারী, আমি ইমিউনোলজি স্টার্ট করেছি আজ থেকে, তো আমি এমএইচসি দিয়েই শুরু করছি। ওকে
তো আই গেস তুই একটা মানে খুবের একটা পিডিএফ ফাইল দেখতে পাচ্ছিস। হ্যাঁ 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 ওকে, সো যখন এই জিন্সগুলোকে ডিসকভার করা হয়েছিল তখন দুটো সেপারেট ক্লাস্টার পাওয়া গেছিল। একটাকে বলা হয়েছিল মেজর হিস্টোকম্প্যাটিবিলিটি কমপ্লেক্স, আর একটাকে মাইনর কমপ্লেক্স বলা হয়েছিল। পরে দেখা গেছিল যে এই মেজর হিস্টোকম্প্যাটিবিলিটি কমপ্লেক্স অফ মেজরিটি যে জিন্সগুলো সেইগুলো আমাদের এই সেলফ নন সেলফ রেকগনিশন এইগুলোতে কাজে লাগে, মানে তার যে প্রোডাক্টসগুলো সেগুলো, সেই জিন্সের প্রোডাক্টসগুলো, ঠিক আছে। তাই জন্য এটাকে মেজর হিস্টোকম্প্যাটিবিলিটি কমপ্লেক্স বলে, মানে সেখান থেকে মেজর কথাটা এসছে। ফাইন, এবার হিস্টোকম্প্যাটিবিলিটি কথাটা কেন, তার কারণ হচ্ছে ওই ছোটোবেলায় আমাদের বাবা মারা বলতো না যে এটা অন্যের জিনিস, এটা ধরবে না, এটা আমাদের জিনিস, এটা ধরতে পারো। দাদা মেজরের পয়েন্টটা একটু রিপিট করো, আমার একটু সাউন্ড ইস্যু আসছিল। আচ্ছা, মেজরের পয়েন্টটা হচ্ছে যে মানে যখন এই জিন্সগুলোকে ডিসকভার করা হয়েছিল, ঠিক আছে, তখন এই মেজর হিস্টোকম্প্যাটিবিলিটি কমপ্লেক্সের যে জিন্সগুলো তার সাথে সাথে আরও কিছু জিন্স পাওয়া গেছিলো, ঠিক আছে। তো দেখা গেছিল এখন আমরা যেগুলোকে এমএইচসি কমপ্লেক্স বা সেই জিন্স বলে জানি, তারা একটা পার্টিকুলার রোল প্লে করে যেটা সেলফ নন সেলফ ডিসক্রিমিনেশন, এবং সেই জিন্সের ক্লাস্টারে দেখা গেছিলো মেজরিটি অফ দ্য জিন্স আছে, ঠিক আছে। তো তাই জন্য সেই ক্লাস্টারটাকে মেজর হিস্টোকম্প্যাটিবিলিটি কমপ্লেক্স বলা হয়েছিল, মানে তাই জন্য মেজর কথাটা এসেছিল। ওকে, পরে দেখবি আরও কিছু কিছু জিন্স আছে যারা এক্স্যাক্টলি এমএসসি ক্লাস 1 ক্লাস 2 এর মতো রোল প্লে করে না, কিন্তু অন্যান্য কিছু কিছু রোল প্লে করে। ওকে, তাদেরও কিন্তু হিস্টোকম্প্যাটিবিলিটি কমপ্লেক্সের আন্ডারেই ধরা হয়, মানে যখন আমরা জিন হিসেবে দেখব, ঠিক আছে। অতটা ডিটেল দরকার নেই, আমি জাস্ট বোঝানোর জন্য বললাম জিনিসটা। এবার হিস্টোকম্প্যাটিবিলিটিটা খুব ইম্পর্ট্যান্ট একটা পয়েন্ট, ঠিক আছে। এখান থেকে কোশ্চেনও আসে এবং খুব সোজা কোশ্চেন আসে, কিন্তু না জানা থাকলে বা বেসিকটা না বুঝলে অনেক সময় ভুল হয়ে যায়। এবার হিস্টোকম্প্যাটিবিলিটি কমপ্লেক্স মানে কম্প্যাটিবিলিটি কথাটা আসছে যেটা বলছিলাম, যে নিজের জিনিস বা নিজের ব্যাপারটা বোঝানোর জন্য, ঠিক আছে। তো আমাদের নিজেদের যে লিম্ফোসাইটসগুলো তারা যেন নিজেদেরই অ্যান্টিজেন প্রেজেন্টিং সেলস বা তার যে প্রোটিন ডিসপ্লেড হচ্ছে সেগুলোকে রেকগনাইজ করতে পারে, সেই জন্য এই ব্যবস্থাটা, ঠিক আছে। তো এই পুরো এমএইচসি কমপ্লেক্স বা তার যে প্রোডাক্টসগুলো তারা সবাই কিন্তু আলটিমেটলি ডিসাইড করে কোনটা সেলফ আর কোনটা নন সেলফ। এবং আমরা যে এই এত কথা শুনি যে গ্রাফট রিজেক্ট হয়েছে, বা এই যে এত গ্রাফট রিজেকশন বা অ্যাকসেপ্টেন্স নিয়ে এত চর্চা হয় বা এত খোঁজাখুঁজি হয়, যে মানে এর যে কেউ যে কারুকে ধর কিডনি দিতে পারে না, ঠিক আছে। এই যে এত ডোনার অ্যান্ড অ্যাকসেপ্টারের ম্যাচ করাতে হয়, এবং সেটাকে আমাদের ক্ষেত্রে HLA টাইপিং বলে, এই সব কিছুই কিন্তু ডিটারমাইন করা হচ্ছে এই এমএইচসি কমপ্লেক্স। বাট দুজনের মধ্যে এবার জিনিসগুলো আমি আসছি কেন এত মানে জিনিসটা নিয়ে এত রিউকাস হয়, কেন এত প্রবলেম হয় গ্রাফট নিয়ে। তো এবং গ্রাফট রিজেকশন ভার্সেস অ্যাকসেপ্টেন্স নিয়ে পরে একটা মানে ডিটেলড চ্যাপ্টারই আছে, বাট আপাতত আমি এমএসসিতে যেটুকু বলার বলে দিচ্ছি। সেটা হচ্ছে এবার কয়েকটা পয়েন্টস তোদেরকে মনে রাখতে হবে, মানে বিফোর গেটিং ইনটু অ্যাকচুয়াল এমএসসি প্রোডাক্টস, মানে এমএসসি ক্লাস 1 ক্লাস 2 প্রোডাক্টস। সেটা হচ্ছে যে জিন্সের ক্ষেত্রে যদি আমি বলি, জিন্সগুলো এমএসসির কিন্তু বলছে হাইলি পলিমরফিক। এবার পলিমরফিক কথাটা আই গেস তোরা সবাই জানিস, মানে কেউ একটা বলতে পারবি পলিমরফিক মানে কি? ডিফারেন্ট শেপস নেয়, মানে শেপ চেঞ্জ করে। হ্যাঁ, মানে ডিফারেন্সেস থাকে একজনের সঙ্গে আরেকজনের, ঠিক আছে। মানে ওভারঅল হয়তো দেখতে সেম, কিন্তু কিছু কিছু ডিফারেন্সেস থাকে। মানে ধর দুজন মানুষ, তাদের বেসিক কাঠামোটা সেম,
কিন্তু ওই মুখের আদলটা আলাদা, বা হয়তো আরও কিছু কিছু ফিচার্স আলাদা হতে পারে, স্কিন কালার আলাদা হতে পারে, এই জিনিসগুলোকে পলিমরফিজম বল, ঠিক আছে। এবং এমএইচসি অবভিয়াসলি হাইলি পলিমরফিক, এবং তার পলিমরফিক হওয়ার পেছনে কারণটাই হচ্ছে কারণ বিভিন্ন রকমের তো আমাদের অ্যান্টিজেন্স আছে, এবং প্রত্যেককে বাইন্ড করে তাকে এক্সপ্রেস করার জন্য এমএইচসিকে পলিমরফিক হতে হয়, ঠিক আছে। এবার অবভিয়াসলি দুটো অ্যালিলে থাকে, এবং মাউসের ক্ষেত্রে সেকেন্ড ক্রোমোজোমে থাকে, হিউম্যানের ক্ষেত্রে 6 ক্রোমোজোমে থাকে, ঠিক আছে। এবং হিউম্যানের ক্ষেত্রে HLA বলে জিনিসটাকে ডিনোট করা হয়, আর মাউসের ক্ষেত্রে এরকম H2, তার মাথায় একটা কোনো কে বা ডি বা এ বা বি, মানে স্মল লেটারে, এইগুলো দিয়ে ডিনোট করা হয় এমএইচসিকে, ফাইন। এবার এক একটা সেট অফ যে অ্যালিলস এই এমএইচসির, তাদেরকে হ্যাপ্লোটাইপ বলে। এটা তো বেসিক জেনেটিক্সে তোরা পড়েইছিস। খুব ইম্পর্ট্যান্ট একটা পয়েন্ট হচ্ছে দে আর কোডমিনেন্টলি এক্সপ্রেসড। মানে কি, মানে আমাদের যখন মানে একটা যখন ধর জাইগোট ক্রিয়েট হচ্ছে, তখন যে ওভাম আর স্পার্ম থেকে তো ডিএনএটা আসে, এবার বেশিরভাগ জিন্সেরই কিন্তু ইন্টারমিক্সিং হয়, কিন্তু এই HLA-র কিন্তু ইন্টারমিক্সিং হয় না। এরা দুজনেই কিন্তু কোডমিনেন্টলি এক্সপ্রেস করে, মানে ম্যাটার্নাল অ্যান্ড প্যাটার্নাল যে জিন্স এই মানে এমএইচসির, দুটো দিক থেকেই কিন্তু যখন জাইগোটে এক্সপ্রেস করে তখন সমানভাবে এক্সপ্রেস করে, এবং তার অনেক রিপারকাশনস দেখতে পাবি পরে। কোডমিনেন্টলি এক্সপ্রেস করে তাতে কি সুবিধা হয় বা কি অসুবিধা হয়। আচ্ছা, এবার এই যে আমাদের ক্ষেত্রে যেটা দেখা যায় অনেক সময়, কেউ হয়তো মানে কমন কোল্ড যেটাকে আমরা বলি, যে সর্দি কাশি হয় সিজন চেঞ্জের সময়, কেউ হয়তো একটু বেশি ভালনারেবল, কেউ হয়তো একটু কম ভালনারেবল, কারুর হয়তো কোনো একটা ডিজিজ হয়, কারুর হয়তো সেটা আবার হয় না। এই যে ডিফারেন্সেসগুলো হয়, এই ডিফারেন্সেসগুলো কিন্তু অনেকটাই হয় তার কারণ এক একজনের এক এক রকম সেট অফ এমএইচসি থাকে, ঠিক আছে। কেউ হয়তো কোনো অ্যান্টিজেনকে ভালোভাবে প্রেজেন্ট করতে পারে, কেউ হয়তো কোনো অ্যান্টিজেনকে ভালোভাবে প্রেজেন্ট করতে পারে না, ঠিক আছে। এবার ধর তোর বডিতে কোনো একটা ভাইরাস, তোদের কারোর বডিতে একটা ভাইরাস ঢুকলো, সেটাকে যদি প্রপারলি এক্সপ্রেসই না করতে পারে বডির সেল, তাহলে কিন্তু সেই ভাইরাসটা উইল গো আননোটিসড বাই দ্য ইমিউন সিস্টেম অ্যান্ড দ্যাট উইল কজ আ হ্যাভক। তো ওই কারণে অনেকে হয়তো কিছু সামান্য যেগুলো হয়তো অন্য অনেকের প্রবলেম হয় না, কেউ কেউ হয়তো একটু বেশি প্রণ সেইটার ক্ষেত্রে। তো এই ডিফারেন্সেসগুলো কিন্তু আমাদের এই মেজরলি হয় এমএইচসি কমপ্লেক্সের জন্য, তার সাথে সাথে আরও কিছু ফ্যাক্টরস আছে অবভিয়াসলি। এবং একটা মানে এখানে একটা জিনিস বলেছে, এটা অ্যাকচুয়ালি টেকনিক্যাল টার্ম, পরে আসবে বলে আমি বলে দিচ্ছি। সেটা হচ্ছে সিনজেনিক আর কনজেনিক কী জিনিস। এবার সিনজেনিক আর কনজেনিক তোরা এমনিও হয়তো পড়েছিস এর আগে, মানে কেউ বলতে পারবি? সিনজেনিকটা তো লেখাই রয়েছে, মানে টোটালি আইডেন্টিক্যাল হলে সিনজেনিক হয়। কনজেনিকটা কি হয়? দাদা কোনো একটা লোকাসে যদি ডিফারেন্স থাকে হ্যাঁ, তাহলে তাহলে কনজেনিক হয়, কোনো একটা লোকাসে যদি ডিফারেন্স থাকে। আর সিনজেনিক মানে যা আছে পুরোটাই আইডেন্টিক্যাল, ঠিক আছে। এবার এই সিনজেনিক আর কনজেনিকের মানে প্র্যাকটিক্যাল এক্সাম্পল বলতে পারবি টুইন্সের ক্ষেত্রে? মানে অ্যাকচুয়ালি কী হয়, যখন যারা আইডেন্টিক্যাল টুইন্স হয় তাদের ক্ষেত্রে এই এমএইচসি হ্যাপ্লোটাইপ যদি করা হয়, তাহলে দেখা যায় যে
অন্যান্য অনেক ফিচারের মতো এই এমএইচসির যে আইডেন্টিটি সেটা দুজনের ক্ষেত্রেই কিন্তু সেম হয়, ঠিক আছে। নন আইডেন্টিক্যাল টুইন্সের ক্ষেত্রে কিছু সাটল ডিফারেন্সেস থাকে। ওকে, এবার এখানে একটা খুব সুন্দর ফ্লো চার্ট মানে একটা ডায়াগ্রাম দিয়ে বোঝানো হয়েছে এই যে এই সেলফ ভার্সেস নন সেলফের যে ব্যাপারটা, সেটা কীরকম, সেটা হচ্ছে যেটা বলেছিলাম যে মাউসের ক্ষেত্রে এরকম H2 তার মাথায় এরকম B বা A বা K এরকম দিয়ে বোঝানো হয়, মানে ডিনোট করা হয় এমএইচসিগুলোকে। তো একটা মাউস ধর H2B, ঠিক আছে, আর একটা হচ্ছে H2K। এবার তাদের মধ্যে ক্রস করানো হলো, ক্রস করে যেটা দাঁড়াবে মানে যে F1 প্রজাতিটা হলো তাদেরকে বলা হবে H2B/K, মানে এর মধ্যে বোথ B অ্যান্ড K হ্যাপ্লোটাইপ আছে এমএইচসির, ঠিক আছে। এবার যদি আমরা গ্রাফটিং করি, ঠিক আছে, তাহলে কি হবে, যদি আমরা এই বি প্যারেন্ট থেকে স্কিন গ্রাফটিং করি বি কেতে, তাহলে কি হবে, যেহেতু এর কাছে বিও আছে কেও আছে তাই জন্য গ্রাফটা অ্যাকসেপ্টেড হবে। এই ক্ষেত্রে কি হবে, যদি প্যারেন্টাল রেসিপিয়েন্ট হয় মানে তাহলে বি থেকে বিতে কিন্তু গ্রাফট নিয়ে নেবে কারণ সেম এমএইচসি হ্যাপ্লোটাইপ, কিন্তু কেতে কিন্তু নেবে না। ওকে, প্রজাতিতে কেন নিল, কারণ প্রজাতিতে যেটা বলেছিলাম কোডমিনেন্টলি এক্সপ্রেস করে এরা, সো প্রজাতিতে বিও যেরকম এক্সপ্রেস করছে কেউ এক্সপ্রেস করছে, তাই জন্য এক্ষেত্রে বি প্যারেন্ট থেকে জিনিসটা কিন্তু সেলফ হয়ে যাচ্ছে, ঠিক আছে। কেউ যদি বুঝতে এইখানটা অসুবিধা হয় তাহলে আমাকে বলবি, কারণ এই জায়গাটা কিন্তু বেশ ইম্পর্টেন্ট। এই ধরনের ফিগার দিয়েও অনেক সময় কোশ্চেন দেয় বা ডেসক্রিপটিভলিও দিতে পারে অবভিয়াসলি, ঠিক আছে। সে সিমিলারলি কে প্যারেন্ট থেকে B/K মানে বি কেতে অ্যাকসেপ্টেড হবে, কেতে অ্যাকসেপ্টেড হবে, কিন্তু বি মানে পিওর বি যে তাতে অ্যাকসেপ্টেড হবে না। এবার এইখানটা ইন্টারেস্টিং, সেটা হচ্ছে যদি একটা B/K প্রজেনি হয় যার মধ্যে দুটোই আছে, বিও আছে কেও আছে, অবভিয়াসলি বি তার যদি রেসিপিয়েন্ট মানে B/K এর থেকে যদি একটা স্কিন গ্রাফট নিই আমরা B/K এর কোনো রেসিপিয়েন্টে লাগাই মানে গ্রাফটিং করি, অবভিয়াসলি সেটা অ্যাকসেপ্টেড হবে কারণ সেম হ্যাপ্লোটাইপ। কিন্তু যদি মানে প্যারেন্টাল রেসিপিয়েন্ট হয় তাহলে কিন্তু বোথ B/B আর K/Kতে কিন্তু অ্যাকসেপ্টেড হবে না, কারণ এইখান থেকে যখন গ্রাফটা যাচ্ছে তখন কিন্তু গ্রাফটে বোথ বি অ্যান্ড কে হ্যাপ্লোটাইপ আছে এমএইচসির। তো যখনই আমি ধর B/Bতে যদি গ্রাফটিং করি তার কিন্তু কেটা নেই, তাই জন্য কেটা কিন্তু এখানে নন সেলফ হয়ে যাচ্ছে, তাই জন্য এ কিন্তু এই স্কিন গ্রাফটাকে রিজেক্ট করবে। সিমিলারলি K/K এর কাছে বি নেই, তাই জন্য K/Kও কিন্তু স্কিন গ্রাফটাকে রিজেক্ট করবে, ঠিক আছে। এবার বল কারোর কিছু অসুবিধা হচ্ছে কিনা, এই জায়গাটায় কোনো অসুবিধা হলো কিনা, নাহলে আমি পরের জিনিসটা যাব। না, বুঝতে পেরেছিস তো সবাই? এইটুকুই কিন্তু এমএইচসির ক্ষেত্রে এই জেনেটিক্সের পোর্শনটা, এর থেকে বেশি জেনেটিক্সের পোর্শন জানারও দরকার নেই, মানে আই থিঙ্ক বোঝার জন্য এইটুকুই সাফিসিয়েন্ট। ওকে, এবং একটা জিনিস আমি বলতে ভুলে গেছিলাম, এই এমএইচসি যে জিন্সগুলো হয় তারা খুব টাইটলি লিঙ্কড হয়, ঠিক আছে। এবার টাইটলি লিঙ্কড মানেই বুঝতে পারছিস যে বেসিক জেনেটিক্সের টার্ম একটা তোরা পড়েছিস এর আগে, যে যখন জিন্সগুলো মানে ট্রান্সফার হয় বা মুভ করে তখন সবাই একসাথে মুভ করে, মানে তাদের মধ্যে রিকম্বিনেশন ফ্রিকোয়েন্সি খুবই কম, ঠিক আছে। তো তাই জন্য যখন একটা প্রজাতি থেকে আর একটা প্রজাতিতে যায় মানে মানে প্রোপাগেট করে এমএইচসি যে সেট অফ জিন্সগুলো তারা সবাই একসাথেই করে, তাই জন্যই এই কোডমিনেন্স বা এই জিনিসগুলো পসিবল হয়, ঠিক আছে। এরপরে যেটা আসছে সেটা
একদম পুরো পিওরলি যে এমএইচসির যে প্রোডাক্টস ক্লাস 1 অ্যান্ড ক্লাস 2 এমএইচসি যে প্রোটিন, তার যে স্ট্রাকচার, তার কি ফাংশন, তারা কেন দুটো ধরনের এমএইচসি দরকার হলো, সেগুলো নিয়ে। ওকে, সো এটা মানে যারাই বেসিক ইমিউনোলজি কিছুটা পড়েছিস তারা সবাই জানিস আমাদের দু ধরনের এমএইচসি, মেজরলি আমাদের দু ধরনের এমএইচসি থাকে। আর একটা মাইনর মানে ওইভাবে বলা উচিত না, কারণ ওটা একটা ইম্পর্টেন্ট রোল প্লে করে, কিন্তু ওটা নিয়ে অতটা অ্যাকচুয়ালি রিসার্চও হয়নি, আর ওটা মানে সব সময় যে রোল প্লে করে তা নয়। সেটাকে CD1 মলিকিউল বলে, ওটা পরে আমি আসবো। বাট মেজরলি ফোকাসটা হচ্ছে ক্লাস 1 আর ক্লাস 2 এমএইচসি নিয়ে, ঠিক আছে? এবার ক্লাস 1 আর ক্লাস 2 এরকম দুটো কেন দরকার হলো? একটা দিয়েও তো কাজ চলতে পারতো, কিন্তু দেখা যায় যে দুটোর দুরকম আলাদা ফাংশন। ক্লাস এবং স্ট্রাকচারালিও খুব ডিফারেন্ট। আমি আগে ফাংশনটা একটু ব্রিফলি বলি। ক্লাস 1 কি করে, আমাদের যে এন্ডোজেনাস অ্যান্টিজেন তাকে রিপ্রেজেন্ট করে। ক্লাস 2 কি করে, ক্লাস 2 আমাদের যে আমরা যে অ্যান্টিজেনগুলোকে বাইরে থেকে নিজের বডির মধ্যে মানে নিই, অ্যাবজর্ব করি, সেই এক্সোজেনাস অ্যান্টিজেনকে রিপ্রেজেন্ট করে, ঠিক আছে? দুজনের পুরো সেপারেট ফাংশন। এবার কেউ একটা আমাকে বল যে এই এন্ডোজেনাস অ্যান্টিজেন বলতে আমরা কি বুঝি, বা এই এন্ডোজেনাস অ্যান্টিজেন কিভাবে আসে? এন্ডোজেনাস অ্যান্টিজেন মানে কি, যেগুলো আমাদের নিজস্ব অ্যান্টিজেন, মানে আমাদের বডির ভেতরকার অ্যান্টিজেন। হ্যাঁ, মানে সেগুলো কি জিনিস? মোস্টলি এন্ডোজেনাস অ্যান্টিজেন কি হয়? দেখ, বডির ভেতরকার অ্যান্টিজেন তো এরকম হবে না যে আমার ধর কি বলবো, স্কিনের একটা ধর প্রোটিন, তাকে তো অ্যান্টিজেন হিসেবে ডিসপ্লে করা যেতে পারে না, তাহলে তো প্রবলেম, তাহলে তো মানে অটো ইমিউন ডিজিজ হয়ে যাবে। তো সেই ভাইরাস ইনফেক্টেড সেলস কে কি এন্ডোজেনাস অ্যান্টিজেন হিসেবে কনসিডার করা হয়? ভাইরাসকে, হ্যাঁ, ওটা তো সেলের ভেতর পুরো মানে করে হ্যাঁ ঢুকে থাকে। ঠিকই বলছিস। একটা মিনিট। হ্যাঁ, তুই ঠিকই দিকে যাচ্ছিস। সেটা হচ্ছে ভাইরাস যখন আমাদের বডির মধ্যে ঢোকে, তখন কিন্তু ভাইরাসের কাজই হচ্ছে হোস্টকে টেক ওভার করা এবং হোস্টের মেশিনারি ইউজ করে নিজের যে প্রোটিনস সেগুলোকে বানানো, তাই তো? তো সেই ক্ষেত্রে ভাইরাস যখন আমাদের ইন্ট্রাসেলুলার হয়ে যায়, মানে সেলের মধ্যে রিসাইড করে এবং সেলের মধ্যে ভাইরাল প্রোটিনসগুলোকে বানায়, তো তখন সেই প্রোটিনসগুলোকে কিন্তু ইন্ট্রাসেলুলার অ্যান্টিজেন হিসেবেই কনসিডার করা হয়, ঠিক আছে? এবং ভাইরাল প্রোটিনস তাই জন্য এমএইচসি ক্লাস 1 দিয়ে রিপ্রেজেন্টেড হয়। আরও একটা ধরনের মানে আরও একটা ভাবে এন্ডোজেনাস অ্যান্টিজেন মানে প্রডিউসড হতে পারে বা ক্লাস 1 এমএইচসি দিয়ে রিপ্রেজেন্টেড হতে পারে, সেটা কি? সেটাও খুব ইম্পর্টেন্ট। দাদা, যে কোনো অল্টার্ড সেল মানে ক্যান্সার এইসব হ্যাঁ, ক্ষেত্রে? এক্স্যাক্টলি ক্যান্সার সেলসের ক্ষেত্রে কি হয়, ক্যান্সার সেলস বা কোনো এই ধরনের অল্টার্ড সেলসের ক্ষেত্রে কিছু এমন প্রোটিনস তৈরি হয় যেগুলো এন্ডোজেনাস হিসেবেই প্রডিউসড হয়, কিন্তু সেগুলো কিন্তু নর্মাল সেলের পার্ট নয়, ঠিক আছে? তো সেগুলোও তখন এন্ডোজেনাস অ্যান্টিজেন হিসেবে ট্রিটেড হয় অ্যান্ড অবভিয়াসলি ক্লাস 1 এমএইচসি দিয়ে রিপ্রেজেন্টেড হয়। এবার একটা কথা এখানে চলে আসে যে এই যে অল্টার্ড সেল, যে কোনো সেল অল্টার্ড হতে পারে, বা এই যে ভাইরাস যে কোনো একটা সেলের মধ্যে ঢুকছে সেটাও যে কোনো সেলের মধ্যেই ঢুকতে পারে। হ্যাঁ, প্রত্যেকটা ভাইরাসের কিছু না কিছু প্রেফারেন্স থাকে, কোন অর্গানের কোন সেলে ঢুকবে সেটা থাকে, কিন্তু যে সেক্ষেত্রেও প্রচুর ভাইরাস আছে। তো যে কোনো ভাইরাস যে কোনো সেলকে কিন্তু অ্যাটাক করতে পারে, ঠিক আছে? তো সেই জন্য এই যে ক্লাস 1 এমএইচসি যে এক্সপ্রেস করার ব্যাপারটা, সেটা কিন্তু সমস্ত সেল পারে। আমাদের বডির
প্রত্যেকটা সেল কিন্তু ভাইরাসকে রিপ্রেজেন্ট করতে পারে, সরি, ক্লাস ওয়ান এমএইচসিকে রিপ্রেজেন্ট মানে ডিসপ্লে করতে পারে সেল সারফেসে। ওকে, এই জিনিসটা কিন্তু খুব ভালোভাবে মাথায় রাখবি, কারণ এটা অনেক সময় কোশ্চেনে দেয়, মানে বিভিন্নভাবে ঘুরিয়ে দিতে পারে জিনিসটা। সো ক্লাস ওয়ান এমএইচসি ইজ রিপ্রেজেন্টেড বাই অল নিউক্লিয়েটেড সেলস, এটাও ইম্পর্টেন্ট, অল নিউক্লিয়েটেড সেলসের থ্রু মানে ক্ষেত্রে কিন্তু জিনিসটা হয়। তো যদি বলে যে আরবিসি কি ক্লাস ওয়ান এমএইচসিকে ডিসপ্লে করে, সেটা কিন্তু নয়, আরবিসি কিন্তু করে না, সমস্ত নিউক্লিয়েটেড সেলস করে। এবং ক্লাস টু এমএইচসির ক্ষেত্রে যেটা হয় সেটা হচ্ছে ক্লাস টু এমএইচসি রিপ্রেজেন্ট করে হচ্ছে এক্সোজেনাস অ্যান্টিজেনকে, মানে যে কোনো ধরনের এক্সোজেনাস অ্যান্টিজেন, সেটা কোনো এক্সোজেনাস প্রোটিনও হতে পারে, মানে এনভায়রনমেন্টে যে প্রোটিন মলিকিউলস যদি ঘুরে বেড়ায় সেটাও হতে পারে, ব্যাকটেরিয়া হতে পারে, মেবি ভাইরাসও হতে পারে, মানে সেটা যদি এন্ডোজোনাল পাথওয়ে দিয়ে আসে তাহলে সেটা এক্সোজেনাস অ্যান্টিজেন হিসেবেই কনসিডার্ড হবে তখন। হোয়াট এভার ইট ইজ, মানে যেটাই আউটসাইডে আছে সেটা যখন সেল এনগালফ করে তখন সেটা এক্সোজেনাস অ্যান্টিজেন হয়। এবং এই যে এনগালফ করার কথাটা বলছি, এটা কিন্তু পার্টিকুলারলি 3টে সেলই করতে পারে। এবং এই 3টে সেল তাদের মানে তারা যদি নামগুলো যদি বলি, তারা হচ্ছে ডেনড্রাইটিক সেলস, ম্যাক্রোফেজেস অ্যান্ড বি সেলস। ঠিক আছে, এই 3টে সেলই কিন্তু আমাদের ক্লাস টু এমএইচসিকে রিপ্রেজেন্ট করতে পারে। ঠিক আছে, এবং এদেরকে অ্যান্টিজেন প্রেজেন্টিং সেলস বলে। এবং এদের যে এই অ্যান্টিজেন প্রেজেন্টেশনের যে ক্ষমতা বা এফিসিয়েন্সি, যদি রাদার আমি এইভাবে বলি, সেটা কিন্তু এই অর্ডারেই, মানে ডিক্রিজিং অর্ডারে, মানে ডেনড্রাইটিক সেলস হচ্ছে সব থেকে ভালো অ্যান্টিজেন প্রেজেন্টেশনের জন্য, তারপরে ম্যাক্রোফেজেস, তারপরে বি সেলস। ঠিক আছে, এবং বি সেলসের কম হওয়ার কারণ হচ্ছে যে বি সেলসের অন্যান্য ফাংশন আছে, মানে বি সেলকে বেসিক্যালি অ্যান্টিবডি প্রডিউস করতে হয়, সেটা বি সেলের মেজর ফাংশন, নট দ্য ডিসপ্লেইং অফ অ্যান্টিজেন। ঠিক আছে, বাট ডেনড্রাইটিক সেলসের মেন কাজই হচ্ছে অ্যান্টিজেনকে ডিসপ্লে করা। ওকে, এবার আমরা একটু স্ট্রাকচারাল কি ডিফারেন্সেস বা কি ফিচার সেগুলো একটু দেখি। এই ছবিটায় দেখানো হচ্ছে না, পরের ছবিতে দেখবি। এই যে ডোমেন্সগুলো আলফা ওয়ান, মানে ক্লাস ওয়ানের ক্ষেত্রে আলফা ওয়ান, আলফা টু, আলফা থ্রি, বিটা টু মাইক্রোগ্লোবিউলিন, বা ক্লাস টু এর ক্ষেত্রে আলফা ওয়ান, আলফা টু, বিটা ওয়ান, বিটা টু, এরা কিন্তু সবাই মেজরলি বিটা শিটস। ঠিক আছে, তো অনেক সময় কোশ্চেন দেয় এই যে ডোমেন্সগুলো এমএইচসির, তারা মেজরলি কি দিয়ে কনসিস্ট করে, মানে হোয়াট ডু দে কনসিস্ট অফ মেইনলি। তো সেটা কিন্তু মেইনলি বিটা শিটস। ওকে, এবার এক্ষেত্রে দেখ ক্লাস ওয়ানের ক্ষেত্রে 3টে ডোমেন আছে একসাথে, আলফা ওয়ান, আলফা টু, আলফা থ্রি, এবং আরেকটা ডোমেন আছে সেটা হচ্ছে বিটা টু মাইক্রোগ্লোবিউলিন। এবং এই যে বিটা টু মাইক্রোগ্লোবিউলিন, এ কিন্তু আলফা থ্রি এর সঙ্গে মেনলি ইন্টারাক্ট করে, কিন্তু নন কোভ্যালেন্টলি ইন্টারাক্ট করে। ঠিক আছে, বিটা টু মাইক্রোগ্লোবিউলিন কিন্তু আলফা চেনের সঙ্গে কোনোভাবেই কোভ্যালেন্টলি অ্যাটাচড থাকে না, পুরোটাই কিন্তু নন কোভ্যালেন্ট অ্যাটাচমেন্টের থ্রু দিয়ে ও বাইন্ড করে থাকে। তো এটাও অনেক সময় কোশ্চেনে দেয় যে বিটা টু মাইক্রোগ্লোবিউলিন কীভাবে আলফা চেনের সঙ্গে অ্যাটাচড থাকে, তো সেটা হচ্ছে নন কোভ্যালেন্ট ইন্টারাকশনের থ্রু দিয়ে। ঠিক আছে, এবং এই যে পার্টিকুলার যে ফোল্ডিং বা ডোমেন, এদেরকে আইজি ফোল্ড বা ইমিউনোগ্লোবিউলিন ফোল্ড বলে। ঠিক আছে, মানে সবার প্রথমে ইমিউনোগ্লোবিউলিনের ক্ষেত্রে এই ধরনের পার্টিকুলার ডোমেন স্ট্রাকচার বা ফোল্ডিং দেখা গেছিলো, তাই জন্য এদেরকে ইমিউনোগ্লোবিউলিন ফোল্ড বলে। এই আইজি ফোল্ড সেল বায়োলজিতেও তোরা পড়েছিস। কোথায় পড়েছিস? অ্যাটলিস্ট আমার কাছে যারা আগে থেকে পড়ছিস তাদেরকে তো আমি পড়িয়েছি। সাইটোকাইন রিসেপ্টর। না, আমি মানে
সেল বায়োলজি মানে সে তো অবভিয়াসলি সাইটোকাইন রিসেপ্টর ইমিউনোলজিও সেল বায়োলজি, বাট সাইটোকাইন রিসেপ্টরে ইমিউনোগ্লোবুলিন ফোল্ড তো নেই, সেল জাংশনে আছে মনে করে দেখ। সাইটোকাইন রিসেপ্টর ওটা মোস্টলি মানে যেরকম গ্রোথ ফ্যাক্টর রিসেপ্টর ওরকমই, ইটস অ্যান রিসেপ্টর টাইরোসিন কাইনেস। কিছু জাংশনাল মলিকিউলস আছে, মানে সেল জাংশনাল মলিকিউলস আছে যাদের কিনা এই ইমিউনোগ্লোবুলিন ফোল্ড থাকে, ঠিক আছে। তাদের মধ্যে একটা যদি আমি বলি তা সেটা জাংশনাল অ্যাডিশন মলিকিউল, মনে করে দেখ টাইট জাংশনে কাজে লাগে। আচ্ছা, তো একটু আবার মানে রিভাইজ করে নিস জিনিসগুলোকে যদি মানে মনে না থাকে এখন। আচ্ছা, তো অবভিয়াসলি আলফা 3 আর বিটা 2 মাইক্রোগ্লোবুলিন মেমব্রেনের ক্লোজ প্রক্সিমিটিতে থাকে, এবং এই ছবিটা একটু ভালো করে মাথায় রাখবি, কারণ এখান থেকে অনেক ইজি কোশ্চেন দেয় কিন্তু অনেক সময় গুলিয়ে ফেলে লোকজন। মানে হয়তো বললো যে মেমব্রেনে সবার কাছে কে থাকে এই আলফা 1 আলফা 2 আলফা 3 এর ক্ষেত্রে, তখন কিন্তু আলফা 3 অ্যান্সার হবে, এটা অনেকে গুলিয়ে ফেলে। সো হোয়াট এভার বি দ্য কেস, এবার অবভিয়াসলি তো সেই ক্ষেত্রে যখনই কোনো ভ্যারিয়েশন আসতে হয়, এবং দেখতেই পাচ্ছি সেখানে লেখা আছে পেপটাইড বাইন্ডিং ক্লেফট হচ্ছে এই আলফা 1 আর আলফা 2 এর মাঝখানের পোর্শনটা, এবং যা ভ্যারিয়েশন আসে সেগুলো মেজরলি কিন্তু এই পোর্শনে আসে, ঠিক আছে। এই পোর্শনগুলোতে খুব একটা ভ্যারিয়েশন হয় না, কারণ এদের এই জায়গাটাকেই কিন্তু অ্যান্টিজেনকে বাইন্ড করতে হয়, তাই জন্য মেজর ভ্যারিয়েশন এখানে আসে। এবং আলফা 3 এর সঙ্গে অবভিয়াসলি একটা ট্রান্সমেমব্রেন সেগমেন্ট থাকে, এটাকে মেমব্রেনের সঙ্গে অ্যাটাচ করে রাখার জন্য, এবং একটা স্মল সাইটোপ্লাজমিক টেল থাকে। এবার এই বিটা 2 মাইক্রোগ্লোবুলিনের কাজ কি, এইরকমভাবে হঠাৎ করে কেন আছে? বিটা 2 মাইক্রোগ্লোবুলিনের কাজ হচ্ছে, বিটা 2 মাইক্রোগ্লোবুলিন এই যে আলফা চেন এটাকে একটা প্রপার ফোল্ডিং দেয়। মানে তুই যদি মাউসের ক্ষেত্রে, মানে হিউম্যানের ক্ষেত্রে তো করা যাবে না, এটা আনএথিক্যাল হয়ে যাবে, মাউসের ক্ষেত্রে যদি বিটা 2 মাইক্রোগ্লোবুলিনকে নক আউট করে দিস, তখন দেখা যায় যে ক্লাস 1 এই যে এমএইচসি মলিকিউল সেটা কিন্তু সেল সারফেসে এক্সপ্রেস করে না, ঠিক আছে, কারণ এই আলফা চেনের প্রপার ফোল্ডিং হয় না। ক্লাস 1 এমএইচসি পরে গিয়ে দেখবি যখন অ্যান্টিজেন প্রসেসিং পড়াবো তখনই সেল সারফেসে এক্সপ্রেস করে, যখন এর সাথে অ্যান্টিজেন বাইন্ড করে এবং বিটা 2 মাইক্রোগ্লোবুলিন বাইন্ড করে থাকে, ঠিক আছে। কোনো বুঝলাম না দাদা এই জায়গাটা, কোন জায়গাটা বুঝলি না? এই যে যদি কি বিটা 2 মাইক্রোগ্লোবুলিন না থাকে তাহলে কি হবে? ক্লাস 1 এমএইচসি মলিকুল সেক্ষেত্রে সেল সারফেসে এক্সপ্রেস করবে না, মানে শুধু এই যে আলফা চেন এইটা কিন্তু সেল সারফেসে এক্সপ্রেস করে না। মানে বিটা 2 মাইক্রোগ্লোবুলিন এই আলফা চেনকে প্রপার একটা ফোল্ডিং দেয়, তবেই গিয়ে কিন্তু এ সেল সারফেসে এক্সপ্রেস করতে পারে, ঠিক ও আছে। এটা মাউসের ক্ষেত্রে নকআউট করে দেওয়া যায়? হ্যাঁ, অবভিয়াসলি মাউসের ক্ষেত্রে নকআউট করে দেখা যায়, মানে হিউম্যানের ক্ষেত্রে তো তুই কোনো বাচ্চার মধ্যে এরকম করতে পারবি না, মাইক্রোগ্লোবুলিনকে উড়িয়ে দিতে পারিস না, সেই জন্যই মাউসের কথা বললাম। এবার ধর মাউসে এখন অনেক সময় দেখা যাচ্ছে, বা তোরা যারা অ্যাটলিস্ট রিসার্চের সঙ্গে অলরেডি জড়িত তারা অনেকেই জানিস যে মাউসের কিছু কিছু জিনিস মানে হিউম্যানের ক্ষেত্রে অনেক সময় রেপ্লিকেটেড হয় না। তো হু নোজ, কোনোদিন যদি এরকম এথিক্যাল ক্লিয়ারেন্স আসে যে হিউম্যানের ওপর এই ধরনের এক্সপেরিমেন্ট করা যাবে, তখন এটাকে ভ্যালিডেট করা হবে অ্যাকচুয়ালি হিউম্যানের ওপর। বাট আপাতত মাউসের ক্ষেত্রে এটা দেখা গেছে যে বিটা 2 মাইক্রোগ্লোবুলিন নকআউট করলে ক্লাস 1 এমএইচসি এক্সপ্রেস করে না সেল সারফেসে, ওকে। এবং ক্লাস 2 এর ক্ষেত্রে যেটা হয় সেটা হচ্ছে এর একটা আলফা চেন থাকে, একটা বিটা চেন থাকে, এবং আলফা চেনের আলফা 1 আলফা 2 ডোমেন থাকে, বিটা চেনের সিমিলার আলফা 1 আলফা 2 ডোমেন থাকে, এবং এই আলফা চেন আর বিটা চেন নিজেদের মধ্যে নন কোভ্যালেন্ট ইন্টারাকশনের থ্রু দিয়ে একটা হেটেরোডাইমার তৈরি করে, ঠিক আছে। এবং এই ক্ষেত্রেও পেপটাইড বাইন্ডিং ক্লেফটটা কিন্তু
এই আলফা ওয়ান আর বিটা ওয়ানের মধ্যে হয়, তো তাই জন্য মেজর ভ্যারিয়েশন যা আসে সেটা এই রিজিয়নে আসে, নট ইন দিস রিজিয়নস। ঠিক আছে, এবং সেল সারফেসের কাছে কে থাকে, বিটা টু আর আলফা টু। ওকে, তো মোটামুটি স্ট্রাকচারটা কিন্তু দেখ সেম। ঠিক আছে, মানে তুই যদি ওভারঅল স্ট্রাকচার হিসেবে দেখিস দুজনের ক্ষেত্রে মোটামুটি স্ট্রাকচারাল ব্যাপারটা সেম, কিছু ডিফারেন্স অবভিয়াসলি আছে। এবং পেপটাইড বাইন্ডিং ক্লেফটও দুটোর ক্ষেত্রে দুরকম। ঠিক আছে, সেটা আমি আসছি। এবং সেই জন্য অ্যান্টিজেনগুলোকেও দুটোর ক্ষেত্রে দুরকম হতে হয়, তার সাইজ শেপ আলাদা আলাদা হয়। এবার ইনিশিয়ালি যেটা বলেছিলাম যে এই হোয়াট এভার ইট ইজ, মানে আলফা MHC1 or 2, they both consist of mostly বিটা শিটস। ঠিক আছে, এবং এই যে অ্যান্টিজেন বাইন্ডিং যে পোর্শনটা, মানে যে ক্লেফটটা, এটা মানে অবভিয়াসলি এটা তো 2Dতে দেখাচ্ছে, এটা 3Dতে হলে এই বিটা শিটস যেগুলো রয়েছে এগুলো একটু তলার দিকে থাকে এবং এদেরকে ওপর থেকে মানে একটা কি বলবো কেজের মতো একটা শেপ দেয় হচ্ছে দুটো আলফা হেলিক্স। ঠিক আছে, তো এটা অনেকটা মানে হাঁয়ের মতো কনসিডার করতে পারিস। মানে এই দুটো যদি লিপ, মানে দুটো লিপস হয়, আপার লিপ অ্যান্ড লোয়ার লিপ, তাহলে মুখটা খুললে যেরকম হবে সেরকম ব্যাপারটা। এটা মুখ মানে মুখের ভেতরের পোর্শনটা ভাবতে পারিস। এবং এই যে ফাঁকা জায়গাটা, এই যে ভয়েডটা, এইখানেই কিন্তু অ্যান্টিজেনটা বাইন্ড করে। এবং এই বেসিক শেপটা দুজনের ক্ষেত্রেই এক, মানে আলফা ওয়ান MHC1 আর MHC2 দুটোর ক্ষেত্রেই এক। ডিফারেন্সটা কোথায় আসে সেটা হচ্ছে যে, আচ্ছা একটা জিনিস আমি একটু এখানে বলে দিই, এবং এটা পরে কোশ্চেনের জন্য ইম্পর্টেন্ট, এক্সামের জন্য ইম্পর্টেন্ট। সেটা হচ্ছে এই যে সিডি মলিকিউলসগুলো, মানে CD8 যে মানে সাইটোটক্সিক টি সেলসের ক্ষেত্রে যেটা CD8 মলিকিউল, সেটা কার সঙ্গে বাইন্ড করে অনেক সময় কোশ্চেনে দেয়, স্পেশালি ডিবিটির ক্ষেত্রে দেয়। সেটা বাইন্ড করা হচ্ছে ক্লাস 1 MHCর আলফা 3 ডোমেনের সঙ্গে। এটা কিন্তু একটু পার্টিকুলারলি মনে রাখবি। ঠিক আছে, এবার দেখা যাক যে মেজর ডিফারেন্সেস কি, মানে আলফা 1 আর আলফা 2 এই পেপটাইড বাইন্ডিং এর কি ডিফারেন্স। সেটা হচ্ছে অবভিয়াসলি এই টেবিলটা থেকেই মনে রাখা যাবে, এবং পরে আমি ডায়াগ্রামেটিক্যালিও দেখাচ্ছি। সেটা হচ্ছে অবভিয়াসলি পেপটাইড বাইন্ডিং ডোমেন্সগুলো ক্লাস 1 এর ক্ষেত্রে আলফা 1 আলফা 2, ক্লাস 2 এর ক্ষেত্রে আলফা 1 বিটা 1, সেটা স্ট্রাকচারের জন্য। এবার নেচার অফ দ্য পেপটাইড বাইন্ডিং ক্লেফট, এইটা খুব ইম্পর্টেন্ট। ক্লাস 1 এর ক্ষেত্রে কি হয়, ক্লোজ এন্ড হয়। ঠিক আছে, দুটো দিক মানে আমাদের মুখের মতোই তুই কনসিডার করতে পারিস। আমাদের লিপ যে আপার লিপ অ্যান্ড লোয়ার লিপ দুটো তো দুদিকে মানে আটকানো। সো সেটাই হচ্ছে ক্লাস 1 MHC মলিকিউলসের পেপটাইড বাইন্ডিং ক্লেফট, মানে দুটো দিক কিন্তু ক্লোজড। তাই জন্য সে এই ক্লাস 1 MHC মলিকিউলসের যে ক্লেফট, তাতে যে অ্যান্টিজেন বাইন্ড করে তাকে কিন্তু একটা খুব স্পেসিফিক সাইজের হতে হয়। ঠিক আছে, কারণ বড় হলে কিন্তু মানে তার থেকে বড় হলে কিন্তু সেটা ওই ক্লেফটের মধ্যে ফিট করবে না। তাই জন্য ক্লাস 1 MHC মলিকিউলসের ক্ষেত্রে যে অ্যান্টিজেনগুলো প্রডিউসড হয় তারা কিন্তু 8 to 10 অ্যামাইনো অ্যাসিডসেরই হয়, তার থেকে কিন্তু বড় হয় না, না হলে ওই ক্লেফটের মধ্যে ফিট করতে পারবে না। আর ক্লাস 2 MHCর ক্ষেত্রে দুটো এন্ড ওপেন হয়, মানে অনেকটা জোকারের মুখের মতো, দুদিক কাটা, দুদিক ফাঁকা আছে, মানে ওপেন আছে। সো ক্লাস 1 MHCর ক্ষেত্রে ক্লাস 2 MHCর ক্ষেত্রে কিন্তু যেহেতু দুটো দিক ওপেন, তো তাই জন্য রিলেটিভলি বড় পেপটাইড ফ্র্যাগমেন্ট বাইন্ড করতে পারে এবং অনেকটা বেশি ফ্লেক্সিবিলিটি থাকে সাইজেরও। তো এই ক্ষেত্রে অবভিয়াসলি যে পেপটাইডটা বাইন্ড করে সেটা 13 to 18 অ্যামাইনো অ্যাসিডসের হতে পারে।
এই জিনিসটা কিন্তু মাথায় রাখবি, কারণ এটাও অনেক সময় কোশ্চেনে দেয় যে ক্লাস 1 এমএসসির ক্ষেত্রে যে অ্যান্টিজেন বাইন্ড করে তার সাইজ কীরকম, মানে কত অ্যামাইনো অ্যাসিডসের হতে হয়। এবার ডিফারেন্সটা কিন্তু খুব বেশিও নয়, তো তাই জন্য অনেক সময় কোশ্চেন হয়তো দেবে 8 to 10 বা 11 to 13 বা 5 to 7, তো খুব ক্লোজ অ্যান্সার থাকবে এবং সেখান থেকে চুজ করতে হবে। তো এই 8 to 10 এই রেঞ্জটাকে মাথায় রাখবি। এবার তারপরের যে ইম্পর্টেন্ট জিনিসটা হচ্ছে সেটা হচ্ছে যে অ্যাঙ্কার রেসিডিউয়ের কনসেপ্ট। আচ্ছা, আমি অ্যাঙ্কার রেসিডিউয়ের কনসেপ্ট আমি এখানে বলছি না, আমি যখন ফিগারে দেখাবো তখনই বলছি, ঠিক আছে? এবার বলছে ওই পুরোনো ডায়াগ্রামটা একটু দেখানো যাবে? পুরোনো ডায়াগ্রাম ওই দুটো মানে structure, মানে যেখানে এমএসসি 1 আর এমএসসি 2 এর স্ট্রাকচারটা ছিল, মানে আচ্ছা, এমএসসি 2 এর স্ট্রাকচারটা, আচ্ছা আচ্ছা আচ্ছা, হ্যাঁ। এই স্ট্রাকচারটা বলছিস তো? হ্যাঁ, এটা বলছি, এটা আমি একটা লিখতে লিখতে হাফ বাকি রয়ে গেছিল। আরেকবার বলবি, কি বললি তুই? এটা লিখতে লিখতে হাফ বাকি রয়ে গেছিল আস্তে আস্তে, ওইটার জন্য জিজ্ঞেস। ও হ্যাঁ, হয়ে গেছে হয়ে গেছে। ঠিক আছে। আচ্ছা, এবার আমি যদি ফিগারে দেখাই, দেখ এটা হচ্ছে ওই ইলেকট্রন ক্লাউড মডেল কোন একটা প্রোটিনের। সো ক্লাস 1-এর ক্ষেত্রে দেখ দুটো এন্ড এখানে সিল্ড, দুটো দিক থেকে সিল্ড, তাই জন্য যা অ্যান্টিজেন বাইন্ড করতে হয় এইটুকু রিজনের মধ্যেই কিন্তু ওকে বাইন্ড করতে হয়। আবার খুব ছোট অ্যান্টিজেন হলেও কিন্তু হয় না, মানে ধর 3-4টে রেসিডিউয়ের যদি অ্যান্টিজেন হয় বা 5টা রেসিডিউয়ের, সেটাও কিন্তু বাইন্ড করতে পারবে না। তার কারণ আছে, কারণ এই যে দুটো এন্ড, এই দুটো এন্ডে পার্টিকুলারলি কিন্তু ওকে স্টিক করতে হয়, ঠিক আছে? সেখান থেকে অ্যাঙ্কার রেসিডিউয়ের কনসেপ্টটা আসে, সেটা আমি বোঝাচ্ছি পরে কেন খুব ছোট হলেও বাইন্ড করতে পারবে না। বড় হলে অবভিয়াসলি যেহেতু দুটো এন্ড ক্লোজ তাই জন্য বাইন্ড করতে পারবে না। ক্লাস 2 এমএসসির ক্ষেত্রে দেখ এটা দুটো রং আলাদা, কারণ হচ্ছে একটা আলফা চেন একটা বিটা চেন, সেই জন্য। ক্লাস 2 এমএসসির ক্ষেত্রে দেখ দুটো এন্ড কিন্তু ওপেন, ঠিক আছে? তাই জন্য রিলেটিভলি বেশি, মানে এক বড় এমএসসি, সরি, রিলেটিভলি বড় অ্যান্টিজেন বাইন্ড করতে পারে, অ্যান্ড যে অ্যান্টিজেন বাইন্ড করে তার সাইজের অনেকটা বেশি ফ্লেক্সিবিলিটি আছে। কারণ ধর এদিক থেকে যদি একটু বেরিয়েও যায় বা এদিক থেকে যদি একটু বেরিয়েও যায় অ্যান্টিজেনটা, খুব অসুবিধা হবে না, এবং সেই প্রভিশনটাও আছে। ওকে, এইবার হচ্ছে অ্যাঙ্কার রেসিডিউয়ের ব্যাপারে এতক্ষণ ধরে আমি কি বলছি, ঠিক আছে? অ্যাঙ্কার রেসিডিউয়ের কনসেপ্টটা মেইনলি মানে অ্যাপ্লিকেবল বা প্রযোজ্য হচ্ছে ক্লাস 1 এমএসসির ক্ষেত্রে। তো ক্লাস 1 এমএসসির ক্ষেত্রে যে অ্যান্টিজেনটা বাইন্ড করে সে কিন্তু তার সমস্ত মানে অ্যামাইনো অ্যাসিডস কিন্তু এই পেপটাইড বাইন্ডিং ক্লেফটের সঙ্গে ইন্টারাক্ট করে না, করে হচ্ছে এই সেকেন্ড রেসিডিউটা অ্যান্ড 8th or 9 রেসিডিউটা, ঠিক আছে? এন টার্মিনাল থেকে একটা রেসিডিউ এবং সি টার্মিনাল থেকে একটা বা দুটো রেসিডিউ এই ইন্টারাকশনটা মেনলি করে। এবং এটাকে অ্যাঙ্কারিং কেন বলে, তার কারণ হচ্ছে ধরে নিই এটা অনেকটা আমাদের এই যে সুইচ বোর্ডে যে আমরা প্লাগটাকে বুঝি না, তো প্লাগটা তো পুরো জিনিসটা সুইচ বোর্ডের মধ্যে আমরা ঢুকিয়ে দিই না, ওর দুটো পিন থাকে বা 3টে পিন থাকে, হোয়াট এভার, সেই পিনগুলোকে কিন্তু আমরা ইনসার্ট করি, ঠিক আছে? সেই পিনগুলোর থ্রু দিয়েই কিন্তু পুরো প্লাগটা সুইচ বোর্ডের সঙ্গে মানে হোল্ড করে থাকে। এক্ষেত্রেও এই যে ক্লাস 1-এর ক্ষেত্রে যে অ্যান্টিজেনটা, সেটাও কিন্তু এই ক্লেফটাতে বাইন্ড করে থাকে এই দুটো রেসিডিউ এর থ্রু দিয়ে, দুদিক থেকে দুটো রেসিডিউ এর থ্রু দিয়ে। এবং ইন্টারাকশনটা মেনলি হয় হাইড্রোজেন বন্ডস, মানে অ্যান্টিজেনের অ্যামাইনো অ্যাসিডসের হাইড্রোজেন বন্ড এবং পেপটাইড বাইন্ডিং ক্লেফটের অ্যামাইনো অ্যাসিডের হাইড্রোজেন বন্ড, ঠিক আছে? এবং যেহেতু এই দুটো দিক অ্যাঙ্কার করে,
সো মাঝখানের পোর্শনটা কি হয়, মাঝখানের পোর্শনটা বালজ আউট করে, ঠিক আছে, মানে একটু উপর দিকে উঠে থাকে। মানে এটা তো 2 ডাইমেনশনাল দেখাচ্ছে, এটা যদি মানে এটা স্কাই ভিউ বলতে পারিস, মানে উপর থেকে দেখছিস তো মানে টপ ভিউ। তো এই দুটো দিক অ্যাঙ্কার করে আছে, আর এই যে পোর্শনটা এটা এরকমভাবে উঠে আছে, ঠিক আছে। এইটা কিন্তু একটা মেজর মানে পয়েন্ট ক্লাস 1-এর অ্যান্টিজেনের ক্ষেত্রে। ক্লাস 2-এর অ্যান্টিজেনের ক্ষেত্রে এই ক্ষেত্রে একটা বিরাট বড় ডিফারেন্স আছে এর সাথে, সেটা হচ্ছে, আচ্ছা এখানে অ্যাকচুয়ালি দেওয়া নেই জিনিসটা। ক্লাস 2-এর ক্ষেত্রে কি হয়, সরি, ক্লাস 2-এর ক্ষেত্রে এই যে অ্যান্টিজেনটা যে বাইন্ড করে আছে, এটা কিন্তু প্রত্যেকটা ক্লাস 2-এর অ্যান্টিজেনের প্রত্যেকটা মানে অ্যামাইনো অ্যাসিডসই কিন্তু ইন্টারাক্ট করে ক্লেফটের সঙ্গে, ঠিক আছে। এবং আরও একটা ইম্পর্টেন্ট ব্যাপার, সেটা হচ্ছে ক্লাস 2-এর যে অ্যান্টিজেন সেটা কিন্তু হরাইজন্টালি থাকে, মানে পুরোটাই হরাইজন্টাল এবং একটাই প্লেনে থাকে, এর কিন্তু কোনো ধরনের বালজিং আউট বা কিছু হয় না, ঠিক আছে। এই ইম্পর্টেন্ট পয়েন্টটা কিন্তু ভালো করে মাথায় রাখবি। এবং যেহেতু এটা মানে একটা কয়েকটা ক্লাস 1 অ্যান্টিজেনের মানে সিকোয়েন্স ট্যালি করে দেখেছে যে এই এন টার্মিনালে একটা বা দুটো অ্যামাইনো অ্যাসিডস এবং সি টার্মিনালের একটা বা দুটো অ্যামাইনো অ্যাসিডস এরা কিন্তু কনজার্ভড হয়, মোট বা অ্যাটলিস্ট মানে তাদের ফিচারটা কনজার্ভড হয়, ঠিক আছে। যেরকম এখানে লিউসিন বা আইসোলিউসিন আছে, তো মোটামুটি সেম। এখানে যেমন গ্লাইসিন টোটালি কনজার্ভড, এখানে প্রোলিন টোটালি কনজার্ভড, ঠিক আছে। এই জিনিসগুলো কিন্তু সেই জন্য, যেহেতু এরা অ্যাঙ্কার রেসিডিউ এবং এই দুটো বা তিনটে রেসিডিউয়ের থ্রু দিয়ে ক্লাস 1-এর অ্যান্টিজেনগুলো বাইন্ড করে থাকে, তাই জন্য সেই ক্ষেত্রে কিন্তু রেসিডিউগুলো কনজার্ভড হয়। ক্লাস 2-এর ক্ষেত্রে এরকম কোনো ব্যাপার নেই। এবং কেন ক্লাস 2-এর ক্ষেত্রে এরকম কোনো ব্যাপার থাকে না, তার কারণ হচ্ছে ক্লাস 2 কাকে রিপ্রেজেন্ট করে, ক্লাস 2 রিপ্রেজেন্ট করে হচ্ছে এক্সোজেনাস অ্যান্টিজেনকে। সো এক্সোজেনাস অ্যান্টিজেন প্রচুর রকমের হতে পারে, যে কোনো ধরনের হতে পারে, তাই জন্যই ক্লাস 2-এর কিন্তু মানে ফ্লেক্সিবিলিটি অনেক বেশি, ঠিক আছে। এবার এই লিঙ্কেজ ডিসইকুইলিব্রিয়াম এই জিনিসগুলো অতটা ইম্পর্টেন্ট নয় এক্সামের ক্ষেত্রে। দাদা, হ্যাঁ, বলছি ক্লাস 2 এর ক্ষেত্রে যেহেতু ওপেন এন্ডেড গ্রুপ, তাই তো ও বেশি মানে বড় সাইজেরটাকে অ্যাকোমোডেট করতে পারছে, তো হ্যাঁ। ওটার ক্ষেত্রে ছোট হলে কি হবে? ছোট হলে কি হবে, হ্যাঁ 13 ছোট হলে কি হবে, ক্লাস 1-এর ক্ষেত্রে যেটা আগে বলি, ছোট যদি হয় তাহলে যে ওই যে অ্যাঙ্কারিং যেটা হচ্ছে সেটা পসিবল হবে না, কারণ অ্যাঙ্কারিংটাও ক্লেফটের দুটো স্পেসিফিক লোকেশনে হয়, তো তাই জন্য ছোট হলে কিন্তু ওটা মানে বেরিয়ে যাবে, ঠিক আছে, মানে ওটা ফিট করতে পারবে না। ক্লাস 2-এর ক্ষেত্রেও খুব যদি ছোট হয় অ্যান্টিজেনের সাইজ, তাহলেও প্রপার মানে যে ইন্টারাকশন সেটা হবে না। মানে ক্লাস 2-এর ক্ষেত্রেও তো একটা সার্টেন লেভেল অফ ইন্টারাকশন দরকার, যেটা কিনা অ্যান্টিজেনটাকে ক্লেফটের সঙ্গে ধরে রাখবে। তো খুব ছোট হলে সেই ইন্টারাকশন স্ট্রেংথটা খুব কমে যায়, তো তাই জন্য অ্যান্টিজেনটা প্রপারলি বাইন্ড করতে পারবে না। আচ্ছা দাদা, তার মানে প্রপার যদি সাইজটা না থাকে অ্যামিনো অ্যাসিডের, তাহলে কোনো মানে কোনো ইন্টারাকশনই হবে না, তাই তো? হবে, কিন্তু সেই ইন্টারাকশনটা উইল নট বি সাফিসিয়েন্ট টু হোল্ড ইট মানে টু দ্য ক্লেফট। না, ইন কেস যদি কোনো ছোট সাইজ চলেও আসে, সেক্ষেত্রে কি হয়? ছোট সাইজ যদি চলে আসে ক্লাস 1-এর ক্ষেত্রে খুব ডিফিকাল্ট, কারণ ওই অ্যাঙ্কারিংটা পসিবল হয় না, হ্যাঁ। ঠিক আছে। তো ক্লাস 1-এর ক্ষেত্রে খুব মাইনিউটলি জিনিসটা কি বলবো রেগুলেটেড হয়। ক্লাস 2-এর ক্ষেত্রে ছোট যদি খুব ছোট সাইজ হয় এবং তার যদি ইন্টারাকশন স্ট্রেংথ খুব বেশি থাকে, তাহলে বাইন্ড করে থাকতে পারবে, ঠিক আছে। কিন্তু দেখা যায় জেনারেলি ক্লাস 2-এর ক্ষেত্রে যেহেতু অনেকটা জায়গা জুড়ে ইন্টারাকশনটা হতে হয়, তো তাই জন্য ইন্টারাকশনগুলো পার অ্যামাইনো অ্যাসিড উইক, তো তাই জন্য ওই
অতগুলো অ্যামাইনো অ্যাসিডসের ইন্টারাকশন যদি একসাথে না হয় তাহলে ওভারঅল ইন্টারাকশনটা উইক হয়ে যায় এবং অ্যান্টিজেনটা সেক্ষেত্রে বাইন্ড করে থাকতে পারে না ক্লেফটে। ঠিক আছে, হয়তো ইন্টারাক্ট করবে আবার ডিসোসিয়েটও করে যাবে, সেটা মানে এফেক্টিভ হবে না। আই গেস বোঝা গেছে। ঠিক আছে, আচ্ছা এখানে এইসব জিনিসগুলো খুব একটা কিছু কাজে লাগে না। এই জিনিসটা একটা জাস্ট বলার, সেটা হচ্ছে যে ক্লাস 1 আর ক্লাস 2 এমএইচসি কাকে রিপ্রেজেন্ট করছে? প্রোটিনসকে, মানে বেসিক্যালি মানে পেপটাইডসকে রিপ্রেজেন্ট করে। কিন্তু অনেক ক্ষেত্রে ব্যাকটেরিয়া কিন্তু কিছু গ্লাইকোলিপিডস বা নন পেপটাইড অ্যান্টিজেন্সও কিন্তু সিক্রেট করে বা তাদের থেকে প্রডিউসড হয়। তাদেরকে কে রিপ্রেজেন্ট করে? তাদেরকে রিপ্রেজেন্ট করে হচ্ছে এই CD1 বলে একটা মলিকিউল। ঠিক আছে, এই CD1 ইজ সিমিলার টু ক্লাস 1 MHC, বাট এই নন প্রোটিন যে অ্যান্টিজেন স্পেশালি গ্লাইকোলিপিডস তাদেরকে CD1 রিপ্রেজেন্ট করে। এবং CD1 কারণ হচ্ছে ক্রোমোজোম 1-এ পাওয়া যায়, তাই জন্য। ঠিক আছে, এই জিনিসটা একটু স্পেসিফিক্যালি মাথায় রাখবি, কারণ এটাও কোশ্চেনে দেয় যে গ্লাইকোলিপিডস কে রিপ্রেজেন্ট করে। সেটা হচ্ছে CD1 মলিকিউল, নট দ্য আদার MHCs। সেলুলার ডিস্ট্রিবিউশন আমি আগেই বলে দিয়েছি জিনিসটা, কে কোথায় থাকে। রেগুলেশন অফ MHC অতটাও দরকার নেই, মানে রেগুলেশনের মধ্যে জাস্ট এইটুকু বলবো, মানে স্পেশালি ক্লাস 1-এর ক্ষেত্রে যে জিনিসটা, যে যদি ভাইরাস অ্যাট্যাক্ট হয় বা সেল অল্টার করে তাহলে অবভিয়াসলি ক্লাস 1-এর এক্সপ্রেশন বেড়ে যায়, কারণ অনেক প্রোটিনকে তখন, পেপটাইডকে তখন সারফেসে এক্সপ্রেস করতে হয়। ক্লাস 2-এর ক্ষেত্রে জিনিসটা সাইটোকাইন দিয়ে কন্ট্রোলড হয়, ইন্টারফেরন বা এগুলো দিয়ে কন্ট্রোলড হয়। তো ক্লাস 2-এর ক্ষেত্রে যখন ইমিউনোলজিক্যাল অ্যাক্টিভেশন হয় তখন ক্লাস 2-এর এক্সপ্রেশন বেড়ে যায় সারফেসে। ঠিক আছে, এটুকুই জাস্ট মাথায় রাখবি। হ্যাঁ, একটা জিনিস মানে পরেও আসবে জিনিসটা অবভিয়াসলি, সেটা হচ্ছে এই যে আমরা বলছি না যে অল্টার্ড সেলসের ক্ষেত্রে যে অল্টার্ড প্রোটিনসগুলো সেগুলো ক্লাস 1 MHC রিপ্রেজেন্ট করে এবং তাদেরকে সাইটোটক্সিক টি সেল অ্যাকচুয়ালি রেকগনাইজ করে এবং সেলগুলোকে কিল করে। ঠিক আছে, কিন্তু যখন ক্যান্সার প্রোগ্রেস করে, অ্যাডভান্স স্টেজে যায়, মানে কিছুটা অ্যাডভান্স স্টেজে যায়, তখন দেখা যায় যে বেশিরভাগ ক্যান্সারের ক্ষেত্রেই ক্যান্সার সেলসদের একটা ক্ষমতা চলে আসে, তারা কিন্তু এই ক্লাস 1-এর যে এক্সপ্রেশন সেটাকে ডাউন রেগুলেট করতে পারে। ঠিক আছে, তখন কি হবে, মানে ক্লাস 1-এর মানে ক্লাস 1টাই তো মানে রিপ্রেজেন্ট করছিল এতক্ষণ যে এইটা অল্টার্ড সেল যেটাকে কিল করা দরকার, কিন্তু ক্লাস 1-এর এক্সপ্রেশনই যদি ডাউন রেগুলেটেড হয়ে যায় তখন তো প্রবলেম। ঠিক আছে, তখন তো অল্টার্ড সেলটাকে অল্টার্ড বলে চিনতে পারবে না, তখন একটা সেকেন্ড লাইন অফ ডিফেন্স আছে আমাদের ক্ষেত্রে। সেটা সেই ডিফেন্স মেকানিজমটা হয় থ্রু NK সেলস আর ন্যাচারাল কিলার সেলস। ন্যাচারাল কিলার সেলসের ক্ষেত্রে ব্যাপারটা পুরো উল্টো, মানে টি সেলসের ক্ষেত্রে যেমন টি সেলস যখন MHC-কে রেকগনাইজ করে তখন অ্যাক্টিভেটেড হয়, মানে MHC উইথ অ্যান্টিজেন অবভিয়াসলি, তখন অ্যাক্টিভেটেড হয়। ন্যাচারাল কিলার সেলস। আচ্ছা দাদা, এই জায়গাটা আরেকবার একটু রিপিট করবো, জাস্ট তুমি 2 লাইন আগে যেটা বললে আরেকবার একটু রিপিট করো। মানে ক্যান্সার সেলসের যেটা বললাম MHC-কে ডাউন রেগুলেট করে। এক্স্যাক্টলি পয়েন্টটা। হ্যাঁ, ক্যান্সার সেলস দেখ, মানে আমি তো এতক্ষণ বললাম যে এই যে অল্টার সেলস বা টিউমার সেলস, মানে টিউমার ইজ আ অল্টার সেল,
যে অল্টার যে প্রোটিনগুলো হয় সেগুলো ক্লাস 1 এমএইচসি রিপ্রেজেন্ট করে, এবং সেই ক্লাস 1 এমএইচসি উইথ অ্যান্টিজেনকে সাইটোটক্সিক টি সেল রেকগনাইজ করে এবং সেলটাকে কিল করে। ঠিক আছে, তাই জন্যই আমাদের ফ্রিকুয়েন্টলি ক্যান্সার হয় না, নালে কিন্তু আমাদের খুব ফ্রিকুয়েন্টলি ক্যান্সার হতো। ঠিক আছে, কারণ আমাদের বডিতে প্রতিনিয়তই কিছু না কিছু সেল অল্টার্ড হয়। ওকে, কিন্তু দেখা যায় যে বেশিরভাগ ক্যান্সার সেলসের ক্ষেত্রেই যখন ক্যান্সার সেলটা একটু প্রোগ্রেস করে, ঠিক আছে, তখন ওর একটা প্রপার্টি চলে আসে, সেটা হচ্ছে ও ক্লাস 1 এর এক্সপ্রেশনকে ডাউন রেগুলেট করতে পারে। তো ক্লাস 1 এর এক্সপ্রেশনকেই যদি ডাউন রেগুলেট করে দেয়, তাহলে কি হবে যে এই টি সেলগুলো চিনতে পারবে না যে ওটা হচ্ছে অল্টার্ড সেল। ঠিক আছে, তখন কি হবে? তখন আমাদের কাছে একটা সেকেন্ড লাইন অফ ডিফেন্স আছে, সেটা হচ্ছে ন্যাচারাল কিলার সেলসের থ্রু দিয়ে। তো ন্যাচারাল কিলার সেলসের ব্যাপারটা কিন্তু টি সেলের থেকে উল্টো। টি সেল যেরকম এমএইচসি মানে এমএইচসি উইথ অ্যান্টিজেনকে রেকগনাইজ করলে অ্যাক্টিভেটেড হয়, ন্যাচারাল কিলার সেলস বা এনকে সেলস এমএইচসির সাথে যদি ইন্টারঅ্যাক্ট করে তাহলে ইনহিবিটেড হয়। তো যখনই ক্যান্সার সেলস দেখা যায় যে এই এমএইচসির এক্সপ্রেশনটাকে ডাউন রেগুলেট করে দিয়েছে, তখন কি হয় যে সেল সেই ধরনের সেলের সাথে যখন এনকে সেল ইন্টারঅ্যাক্ট করে, তখন যেহেতু এমএইচসির যে ইনহিবিশনটা সেটা থাকে না, তাই জন্য এনকে সেলস অ্যাক্টিভেটেড হয়ে যায়, এবং এনকে সেলস তখন ওই যে সেলটা যে ক্লাস 1কে রিপ্রেজেন্ট করছে না তাকে থ্রেট বলে ধরে নেয় এবং তাকে তখন কিল করে। ঠিক আছে, এটা পরে যখন সেল মেডিয়েটেড ইমিউনোলজি হবে, মানে সেল মেডিয়েটেড কিলিং আসবে, তখন আরো ডিটেলে আমি বলবো। ঠিক আছে, এখানে আর বিশেষ কিছু জানার দরকার নেই। এমএইচসিএন ডিজিজ সাসেপ্টিবিলিটিটাও আমি বলে দিয়েছি যে কিছু ধরনের মানে এইচএলএ টাইপ আছে, মানে যেটা আগেই শুরুতেই বললাম যে কেউ কেউ হয়তো কিছু কিছু ডিজিজের ক্ষেত্রে বেশি ভালনারেবল, কেউ কেউ হয়তো খুবই রেজিস্ট্যান্ট। সেটা ডিপেন্ড করে হচ্ছে কার কী ধরনের এমএইচসি আছে। এবং আমাদেরকে এখন দেখা যাচ্ছে যে যেসব অটো ইমিউন ডিসঅর্ডার হয়, বা অনেক সময় দেখা যায় যে অনেকের কিছু নিউরোলজিক্যাল ডিসঅর্ডার হচ্ছে, সেগুলো অনেক সময় দেখা যায় যে তার মধ্যে কিছুটা এমএইচসির হাতও আছে। ঠিক আছে, মানে কিছু এমএইচসি দেখা যায় যে পার্টিকুলারলি আমাদের সেলফ অ্যান্টিজেনকে ডিসপ্লে করে কারোর ক্ষেত্রে, বা কোনো একটা বয়সে গিয়ে হয়তো সেটা দেখা যায় যে হচ্ছে, তখন সেই অটোইমিউন ডিসঅর্ডারগুলো ক্রপ আপ করে। ওকে, এবং যেরকম কিছু কিছু জিনস কিছু কিছু ক্যান্সারের সঙ্গে লিঙ্ক করা আছে, যেমন BRCA1 ব্রেস্ট ক্যান্সারের সঙ্গে লিঙ্ক করা আছে, তো সেরকমই সেই জন্য এখন অনেকেই যাদের হাতে টাকা পয়সা আছে অবভিয়াসলি, এবং সেটা বেশিরভাগ ক্ষেত্রে বিদেশেই সম্ভব, এখানে অতটা সিকোয়েন্সিং অতটা স্ট্রং নয়, তো মানে সিকোয়েন্সিং ফেসিলিটি সেক্ষেত্রে একটু বেশি ভালো হতে হয়। সেটা হচ্ছে যে অনেকেই এখন BRCA1 টাইপিং করাচ্ছে, মানে দেখছে যে সার্টেন কাইন্ড অফ মিউটেশনস আছে কিনা, বা SNPs আছে কিনা, মানে সিঙ্গেল নিউক্লিওটাইড পলিমরফিজম আছে কিনা, সেটা থাকলে সে ব্রেস্ট ক্যান্সারে মানে প্রোন হতে পারে, যেটা অ্যাঞ্জেলিনা জোলির ক্ষেত্রে যেটা দেখা গেছিল একটা সার্টেন টাইপ অফ মিউটেশন আছে, মানে হবেই তার কোনো মানে নেই, কিন্তু হায়ার চান্সেস থাকে, রিস্ক ফ্যাক্টরটা বেশি থাকে। সেরকম এখানেও বা আমাদের এইচএলের ক্ষেত্রেও কিছু কিছু স্পেসিফিক টাইপ অফ এইচএলএ আছে, যারা কিনা দেখা যাচ্ছে যে কিছু কিছু স্পেসিফিক ডিসঅর্ডারের সঙ্গে হাইলি লিঙ্কড। ঠিক আছে, মানে যেমন ধর B27 যদি থাকে, তাহলে দেখা যাচ্ছে সেটা মানে এই অ্যাঙ্কালোসিং স্পন্ডিলাইটিসের চান্স অনেক বাড়িয়ে দেয়, মানে 90 ফ্যাক্টরে বাড়িয়ে দেয়। ঠিক আছে, তো
তো এটা এরকমভাবে স্পেসিফিক মনে রাখার দরকার নেই, আমি জাস্ট কনসেপ্টের জন্য বললাম এই টেবিলটা একদমই মনে রাখার দরকার নেই, মানে এটাকে মুখস্থ করতে যাস না কিন্তু কেউ, এখান থেকে কোশ্চেন আসবে না, ঠিক আছে? এই চ্যাপ্টারটা এই অবধি। এই চ্যাপ্টারে কারোর কোনো প্রশ্ন আছে কিনা বল, মানে বিফোর আই গো টু নেক্সট চ্যাপ্টার।